21 নম্বর রুলে আপনার মূল্য সহ ঘোষণার বাধ্যবাধকতার কথা বলা আছে যে পণ্য সরবরাহের আগে একটা মূল্য সহ ঘোষণা জমা দিতে হবে বিভাগীয় দপ্তরে অথবা অনলাইন সিস্টেমে। আরেকটা হলো যে রেয়াতের যে বিধান আছে ধারা 46, ধারাটার মূল বিষয়টা হলো যে মূল্য ঘোষণা না দিলে রেয়াত পাওয়া যাবে না, অর্থাৎ রেয়াতযোগ্য প্রতিষ্ঠান তাকে অবশ্যই মূল্য ঘোষণা দিতে হবে। এছাড়া রুল 21 অনুযায়ী তো প্রত্যেকটা পণ্য সরবরাহকারীর জন্য মূল্য ঘোষণা দেওয়া একটা বাধ্যবাধকতা আছেই। এবং ধারা 85-তে বিভিন্ন অপরাধের শাস্তির কথা বলা আছে, সেখানে আছে মূল্য ঘোষণা জমা না দিলে 10,000 টাকা জরিমানার বিধান করা আছে। অতএব আপনি রেয়াত যদি নিতে চান তাহলে তো আপনাকে মূল্য ঘোষণা দিতেই হবে, আর যদি রেয়াত নিতে না চান অর্থাৎ 5% হারে বা অন্য যে কোনো হারে পণ্য সরবরাহ করেন সেক্ষেত্রেও আপনাকে মূল্য ঘোষণা দিতে হবে, তা নাহলে আপনার এই আইনের যে জরিমানার বিধান সেই বিধানে পড়ে যেতে পারেন, আপনাকে জরিমানা দেওয়া লাগতে পারে। এটা হলো সংক্ষেপে আপনার মূল্য ঘোষণা সংক্রান্ত আইন বা বিধান। এখন আসি যে মূল্য ঘোষণাটা কি ম্যানুয়াল দিতে হবে না অনলাইনে দিতে হবে। বর্তমান আইনে দুইটাই সাপোর্ট করতেছে, অর্থাৎ আপনারা ওটা অনলাইনেও দিতে পারেন অথবা ম্যানুয়ালে দিতে পারেন। ম্যানুয়ালে দিলে বিভাগীয় দপ্তরে জমা দিতে হবে বিভাগীয় কর্মকর্তা বরাবর, আর অনলাইনে দিলে তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার অনলাইনে প্রবেশ করে আপনারা জমা দিতে পারেন। আমি অনলাইন ম্যানুয়ালটাও দেখাবো এবং অনলাইনটাও দেখাবো, দুইটাই দেখাবো। রেয়াতের সাথে মূল্য ঘোষণার কি সম্পর্ক সেটা শুরুতে একটু আলোচনা করেছি যে আপনার মূল্য ঘোষণা না দিলে রেয়াত নিতে পারবেন না। এটার বিধানটা হলো যে রেয়াতের যে ধারা 46 ধারা বলা আছে যে উপকরণটা মূল্য ঘোষণার মধ্যে ইনক্লুড নাই সেই উপকরণটার আপনি রেয়াত নিতে পারবেন না। অর্থাৎ আপনি একটা পণ্য উৎপাদন করার জন্য আপনার 10টা উপকরণ প্রয়োজন, আপনি মূল্য ঘোষণায় 8টা দেখালেন, 2টা দেখালেন না, ওই 2টার উপরে রেয়াত নিতে পারবেন না। অর্থাৎ যে মূল্য ঘোষণায় দিবে না তার তো কোনোটাই রেয়াত নিতে পারবে না। আর একটা বিষয় আছে যে সেবার ক্ষেত্রে মূল্য ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা নাই। আমার এই আলোচনার ভিতরে একটু কথা বলবো। এখানে আপনাদেরকে যারা 4.3-তে মূল্য সহ ঘোষণা জমা দেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি যে আপনারা নিজেদের মতো করে একটা ফর্ম বানান, কলাম বাড়াইয়া কমাইয়া তারপরে এটা সেটা অ্যাড করে এটা করা যাবে। এছাড়াতে ফর্মটা যেভাবে আছে আপনাকে হুবহু ওই রকমের রাখতে হবে। আপনার যদি কোনো এডিশনাল তথ্য দিতে হয় সেটা আপনি আলাদা কোনো কাগজে আলাদা শিটে দিবেন। এই ফর্মের উপরের দিকে যে ডান পাশে লেখা থাকবে মূসক 4.3, যে প্রতিষ্ঠানের পক্ষে আপনার 4.3টা সাবমিট করবেন সেই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের বিন নম্বর, দাখিলের তারিখ, ঘোষিত সহগ অনুযায়ী পণ্যের প্রথম সরবরাহের তারিখ। এখন এটার বিধান হলো যে আপনাকে পণ্য সরবরাহের পূর্ববর্তী 15 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এই কথার অর্থ হলো যে আপনার যেদিনকে পণ্য সরবরাহ করবেন বলে ধরে নেবেন তার আগের দিন থেকে পূর্বের 15 দিন যে কোনো সময় আপনি এটা সাবমিট করতে পারবেন। এখন এই ক্ষেত্রে অনেকে প্রবলেম পরে হলো যারা আমদানিকারক, যে অনেক আমদানিকারক আছে যারা পণ্যটা যেদিন আমদানি করে সার করায় সেদিন বা পরের দিন 2-1 দিনের মধ্যে পণ্যটা সার করে মানে ডেলিভারি দিয়ে দেয়। সেই ক্ষেত্রে তার পণ্য আসার মানে তার বিল অফ এন্ট্রি ইস্যু হওয়ার আগ পর্যন্ত সে তো মূল্য ঘোষণা জমা দিতে পারে না। এই ক্ষেত্রে তাদের একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনার বিল অফ এন্ট্রিটা ইস্যু হয়ে গেলে সাথে সাথে আপনার মূল্য ঘোষণা মানে চুক্তি হয়ে আছে এবং যারা মাল নেয় তাদের ট্রাক অলরেডি ওখানে দাঁড়ায় থাকে, ইন্ডিয়ান গাড়ি থেকে ডাইরেক্ট তাদের ট্রাকে ডেলিভারি দিয়ে দেয়। আমি বিল অফ এন্ট্রি হাতে পাওয়ার আগেই কিন্তু এরকম হয়ে যায়। আপনার কিরকম হয় স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু বাস্তবতাটা যেটা আপনার সাথে আলোচনা। আচ্ছা, এখানে যে স্যাম্পলটা রেডি করেছি সেটা হলো একটা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের একটা ঘোষণা, পণ্যের এইচএস কোড 2 নম্বর কলামে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই এইচএস কোডেই অনেকে ভুল করে, অনেকে এইচএস কোডটা দেয় না বা ভুল এইচএস কোড দেয়, এটা কিন্তু একটা সমস্যা। কারণ আপনার যখন রিটার্নে সেল দেখাবেন তখন আপনাকে এইচএস কোড দিতে হবে, আর আপনার এই পণ্যের সাথে ঘোষণার সাথে যখন ওই এইচএস কোড মিলবে না তখনই ধরে নেওয়া হবে 2টা আলাদা পণ্য। এই জন্য আপনাকে এইচএস কোডটা কিন্তু খুবই সাবধানে দিতে হবে। আমি যে এইচএস কোডটা দিচ্ছি এটা সিমেন্টের এইচএস কোড। আপনারা যদি বাণিজ্যিক আমদানিকারক হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার ওই আমদানি বিল অফ এন্ট্রিতে এইচএস কোড দেওয়া আছে। একটা বিল অফ এন্ট্রির কপি আমার কাছে আছে, আমি একটু দেখাই।
এই যে এইচএস কোড, এইটা হলো একটা কয়লার বিল অফ এন্ট্রি, কয়লার এইচএস কোড এখানে দেওয়া আছে। অর্থাৎ যারা আমদানি করে তাদের এইচএস কোড নিয়ে তো তাহলে সমস্যা থাকে না, কারণ বাণিজ্যিক আমদানিকারকরা তো যে পণ্য আনে হুবহু ওই পণ্যটাই বিক্রি করে, এই জন্য তাদের এইচএস কোডটা সেমই হবে। কিন্তু যাদের পণ্য অনেক শত শত আইটেম, তাদের এইচএস কোডগুলো কিন্তু মনে রাখা বা নতুন নতুন আইটেম থাকলে এইচএস কোড বের করা একটু খুব কঠিন। আমি আপনাকে একটু দেখাই যে এইচএস কোডগুলো আপনি কীভাবে বের করবেন। এইচএস কোডটা বের করার জন্য আপনাকে ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন। একটা পণ্যের নাম বলেন তো যেটা এইচএস প্রথম দুইটার কোড হবে 68 68। পাথরের এইচএস কোডটা এখানে আছে হলো 68, তাহলে আমি 68 চ্যাপ্টারে যাব। এই দেখেন 68 চ্যাপ্টার 68, চ্যাপ্টার 68 এ ক্লিক করলে এখানে 68 এর শুরুর 68 কোড দিয়ে যত পণ্য আছে তার এখানে তালিকা আছে। আপনি এখান থেকে তালিকা দেখে আপনি বের করবেন যে আপনার আসলে পণ্যটা কোনটা, আপনার এইচএস কোড কোনটা হবে। মানে পাথর বা পাথর জাতীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যের এখানে সব ধরনের পণ্যের এইচএস কোড দেওয়া আছে। স্টোন চিপ বা বোল্ডার স্টোন, এছাড়া ধরেন পাথরের তৈরি অন্যান্য জিনিস, পাথরের পাউডার, এই ধরনের সব পণ্য এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি একটা এগুলো দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে গ্রানাইট পাথর, মার্বেল পাথর, যারা মার্বেল পাথর আমদানি করেন বা মার্বেল পাথরের ব্যবসা করেন তারা এই এইচএস কোডটা দেবেন 68022100। যারা গ্রানাইট বিক্রি করেন তারা গ্রানাইটের এটা দিবেন। যদি কারো আপনার কাছে ট্যারিফ শিডিউলের বই থাকে তাহলে বই থেকে দেখে আপনি এটা বের করে নিতে পারেন। তা আপনার মূল্য ঘোষণা দেওয়ার আগে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনার এই পণ্যটার এইচএস কোড কি। আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ ধরি আপনার কসমেটিক্সের বিজনেস করেন, সাবান, তো সাবানের এইচএস কোডটা আপনি কীভাবে বের করবেন? আচ্ছা দেখেন, সাবানের এইচএস কোড আমার এখানে ফার্স্ট সাজেশন আসছে 3401। তারপরে আরও কিছু সাজেশন আমি দেখি 3401, সবটাতেই 3401 দেখাইছে। তাহলে আমি ট্যারিফ শিডিউলে যাই, এনবিআর ওপেন হলো। এখন এখানে দেখেন সাবান, প্রথমটাই সাবানের ফর টয়লেট ইউজ। এই যে আমরা যেটা সাধারণত যে সাবানটা ব্যবহার করি, সোপ ফর টয়লেট সোপ বলে এটাকে, এইটার এইচএস কোড হলো 34011100। আচ্ছা, এরকমের সাবান জাতীয় আরও যত ধরনের প্রোডাক্ট আছে সেগুলোর এখানে এইচএস কোড দেওয়া আছে। এখানে আপনার এই তালিকা থেকে আপনার পণ্যের সঠিক এইচএস কোডটা বের করতে হবে। 3 নম্বর কলামে আছে সরবরাহযোগ্য পণ্যের নাম ও বর্ণনা, প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ। পণ্যের নাম এবং ব্র্যান্ড নাম, ধরেন সাবান, একটা প্রতিষ্ঠান সাবান উৎপাদন করে, সাবানের তো একটা ব্র্যান্ড নেম আছে। আপনি কি লাক্স সাবান উৎপাদন করেন নাকি ডাভ সাবান, এরকম যদি ওই পণ্যটার স্পেসিফিক ব্র্যান্ড নাম থেকে থাকে তাহলে আপনাকে ব্র্যান্ড নামটা উল্লেখ করতে হবে। আর যদি ব্র্যান্ড নাম না থাকে তাহলে সাধারণ নাম দিলেই হবে। আচ্ছা, সরবরাহ একক, এই সরবরাহ এককে গিয়েই অনেকে ঝামেলাটা করে। আপনি পণ্যটা সরবরাহ করবেন কি পিসে না কেজি না টন, সেটা এখানে লিখতে হবে। আপনি এখানে ঘোষণা দেন যে আপনার কেজিতে বিক্রি করবেন, সরবরাহ একক কেজি, তাহলে আপনাকে কিন্তু 6.3-তে কেজি উল্লেখ করতে হবে যে আপনি এত কেজি পণ্য বিক্রি করছেন। এখানে যদি টন উল্লেখ করেন তাহলে আপনাকে কিন্তু এখানে টন উল্লেখ করতে হবে। এই জন্য এই সরবরাহ একক যেন সব জায়গায় একই রকম থাকে। এবং আপনার যে রেজিস্টার আছে, পুরো রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, বিশেষ করে বিক্রয় রেজিস্টারও আপনার কিন্তু ওই উৎপন্নের যে সরবরাহ এটাকে এই ইউনিট হিসেবেই দেখাইতে হবে। আপনি এখানে মূল্য ঘোষণা যেভাবে দেখাবেন, কেজি দেখালে কেজি, পিস দেখালে পিস, বা টন দেখালে টন, পুরো বিক্রয় রেজিস্টারে আপনাকে ওইভাবে হিসাব রাখতে হবে। আচ্ছা, এখন এখানে যদি আপনার কেজি দেখান, এই 1 কেজি ধরেন আপনি এখানে দেখালেন 1 কেজি, তাহলে এই 1 কেজি পণ্য উৎপাদন করতে কি কি উপকরণ, কি পরিমাণ লাগে সেই তথ্যটা আপনাকে এখানে দিতে হবে। আমি যে উদাহরণটা দিচ্ছি এটা হলো পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এই সিমেন্টের সরবরাহ হচ্ছে ব্যাগ, এক ব্যাগে থাকে 50 কেজি। কারণ এখানে 50 কেজিটা এই জন্য লেখা আছে যে কোনো সিমেন্ট 20 কেজির বস্তাও হয়, আবার 40 কেজির বস্তাও হয়। এই জন্য যাতে 20 কেজি 40 কেজির সাথে এটা একটা ঝামেলা তৈরি না হয়, এই জন্য আপনাকে এই 50 কেজিটা দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দেখেন এই এক ব্যাগ সিমেন্ট উৎপাদন করতে আমার কি কি উপকরণ প্রয়োজন, সেই উপকরণের তালিকা আসবে 5 নম্বর কলামে। 1 ব্যাগ সিমেন্ট উৎপাদন করতে আমার এখানে ক্লিংকার লাগবে 40 কেজি।
জিপসাম লাগবে 2.5 কেজি, লাইম স্টোন লাগবে 7.5 কেজির মতো, ফ্লাই অ্যাশ লাগবে 1 কেজি, খালি ব্যাগ প্যাকেট লাগবে 1টি, আর বিদ্যুৎ যদি ইউনিটে হিসাব করতে পারেন তাহলে ভালো, হিসাব করতে না পারলে তো কিছু বলার নেই। আচ্ছা, এখন এই যে অপচয়, এখানে দেখেন 6 নম্বর কলামে কি লেখা আছে, অপচয় সহ পরিমাণ। অপচয় এই জিনিসটাতে কিন্তু অনেকে ভুল করে, যে অপচয় সহ পরিমাণটা উল্লেখ করে না, যার কারণে পরবর্তীতে তার অপচয় দেখাইতে গিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আপনার এই 1 ব্যাগ সিমেন্ট উৎপাদন করতে আপনার 40.8 কেজি ক্লিংকার লাগে। এইখানে আমি দেখেন 8 নম্বর কলামে অপচয়ের পরিমাণ দেখাইছি 8 কেজি, মানে 0.8 কেজি, মানে 800 গ্রাম। অর্থাৎ 40.8 মানে 40 কেজি 800 গ্রাম ক্লিংকার ব্যবহার করে তার ভিতর থেকে 800 গ্রাম অপচয় হবে, তাহলে বাকি থাকবে 40 কেজি। এইভাবে আপনার উপকরণের কিন্তু একটা হিসাব আছে, যে আপনার 50 কেজি সিমেন্ট উৎপাদন করতে আপনার ক্লিংকার লাগছে 40 কেজি, এখানে লাগতেছে 2.5 কেজি, এটা 7.5 কেজি, সব মিলিয়ে আপনার এখানে 50 কেজি হয় কিনা আপনার অপচয় বাদ দিয়ে, সেই হিসাবটা কিন্তু আপনাকে এখানে ক্লিয়ার রাখতে হবে। আর এইখানে যদি আপনার অপচয়টা দেখানো তো আপনার লাভ, অপচয় দেখাইলে তো আপনার উপকরণের যে যতটুকু অপচয় হবে ওই অপচয়টার আপনাকে ভ্যাট দিতে হবে না। আর যদি আপনি অপচয় না দেখান তাহলে তো যতটুকু উপকরণ কিনবেন পুরোটাই যদি আপনার উৎপাদন কাজে ব্যবহার দেখান তাহলে পুরোটা হিসাব করে আপনাকে ভ্যাট দিতে হবে। উপকরণে যে ব্যবহার দেখাবেন অবশ্যই আপনার অপচয় সহ দেখাবেন, এবং অপচয় শতকরা হার কত সেটা উল্লেখ করে দিবেন, যে আপনার এই যতটুকু উপকরণ, যেমন 40 কেজি ক্লিংকার ব্যবহার দেখাইছে, 40 কেজির মধ্যে আমার 800 গ্রাম অপচয় হচ্ছে, এই 800 গ্রাম হলো এই 40 কেজির 2%। এখানে কিন্তু যখন মূল্য ঘোষণাটা আপনার অফিসে সাবমিট করবেন, অফিস থেকে এটা যাচাই বাছাই হবে যে আপনার অপচয় কি বেশি দেখাইছেন কিনা। কারণ অপচয় বেশি দেখানো মানে হলো যে এখানে মূসক ফাঁকির একটা টেন্ডেন্সি আছে, এরকম ধরে নেওয়া হয়। এই জন্য একদম রিয়েল অপচয় কত সেইটাই দেখাবেন, বেশি দেখালে আবার এটা নিয়ে যাচাই বাছাইতে পড়বেন। তারপরে আসি ক্রয় মূল্য। 7 নম্বর কলামে আপনি যে উপকরণটা ব্যবহার দেখাইছেন এই উপকরণের ক্রয় মূল্য কত। এখন ক্রয় মূল্যটা আপনাকে তো মানে খোলা বাজার থেকে এটা কিনে নিয়ে আসলে সেটা ক্রয় মূল্য দেওয়া যাবে না। আপনার ক্রয় মূল্য দেখাইতে হলে অবশ্যই মূসক 6.3 দেখাইতে হবে, যে আপনার মূসক 6.3 দিয়ে পণ্য ক্রয় করছেন, সেই অনুযায়ী আপনার এই 40.8 অর্থাৎ 40 কেজি 800 গ্রাম পণ্যের মূল্য আসে এত টাকা, 283 টাকা। এই জন্য আপনার উপকরণ ক্রয়ের সপক্ষে মূসক 6.3 থাকতে হবে কিন্তু। আচ্ছা, এখন একজন আমাকে প্রশ্ন করছিল যে সে তো অল্প জিনিস কিনে, খোলা বাজার থেকে কিনে, সে তো মূসক চালান পায় না, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় কি, সে কীভাবে মূল্য ঘোষণা সাবমিট করবে। এখন এইটা হলো প্র্যাকটিক্যাল সমস্যা। তাহলে যেটা করা যায়, যে যেসব প্রতিষ্ঠানের এই ধরনের ব্যবসা করে এবং আছে তার মূসক নিবন্ধন আছে, তার কাছ থেকে আপনি অল্প কিছু জিনিস কিনেন, একটা মাসে বা সারা বছরে অনেকবার কিনবেন, আপনার তো প্রত্যেকটার চালান আপনি না পেলে সেটা আপনার রেয়াত পাবেন না, সেটা আপনার ক্ষতি। কিন্তু মূল্য ঘোষণার সাথে তো একটা চালান আপনাকে দিতে পারেন, একটা চালান তো জোগাড় করা যায়, এটা খুব কঠিন কিছু না। আপনি যে চালান দিয়ে বিক্রি করে তার কাছ থেকে আপনি কিছু মাল কিনেন, কিছু মাল কিনে আপনাকে একটা মূল্য ঘোষণা দেন। আচ্ছা, এখন এইখানে আরেকটা প্রশ্ন ছিল যে চালানে তো মূল্য কম দেখায়, বাস্তবে মূল্য বেশি, তো সেই ক্ষেত্রে কি করবে। এখন চালানে যদি মূল্য কম দেখায় তাহলে আপনাকে তো এই মূল্য ঘোষণায় ওই মূল্যই দেখাইতে হবে, চালানে যে মূল্য আছে সেটাই দেখাইতে হবে। কারণ বাড়তি মূল্যটা তো আপনি এখানে দেখাইতে পারবেন না, যেটা আপনার চালানে নাই কিন্তু আপনি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসছেন, সেটা আপনার সংযোজন হিসাবে সংযোজন দেখাই দিবেন। সাপোজ ধরেন আপনার চালান অনুযায়ী আপনার এখানে কত আছে, যে ধরেন এই উদাহরণটা দিয়ে দেই, সিমেন্টের 359 টাকা সে ক্রয় মূল্য দেখাইছে, কিন্তু যদি চালান আনতে যায় চালানের মূল্য কম দেখায় যারা বিক্রেতা তারা, সেইখানে হয়তো সে আপনার চালানের মূল্য অনুযায়ী 300 টাকা পাইলেন, আরও 59 টাকা কম পাইলেন, তা সেই 59 টাকা আপনার সংযোজনের ভিতরে বেশি দেখাই দেন, তাহলে তো আপনার প্রাইসে তো আর ভেরি করতেছে না। এখন বলতে পারেন যে তাহলে আমার সংযোজন বাড়ালে তো ভ্যাট বেশি দিতে হবে। আপনার যদি মূসক চালান দিয়ে কিনেন, মূসক চালান দিয়ে কিনলেও তো আপনাকে ভ্যাট দিতে হচ্ছে, যদি বেশি মূল্য দিয়ে কিনেন তাহলে বেশি ভ্যাট দিতে হচ্ছে, আপনাকে ওখানে তো ভ্যাট দিয়ে আসতে হবে। সে ঘুরে ফিরে কিন্তু কথা একই, আপনার কম মূল্য দেখাইলে আপনি ওখানে ভ্যাট কম দিচ্ছেন,
সেই ভ্যাটটা আপনাকে সংযোজন এসে এখানে দিবেন। যারা আমদানিকারক আছে তারা তো আমদানি মূল্য বিল অফ এন্ট্রিতে দেওয়া আছে, সেই অনুযায়ী দেখাবেন। আমি ওই বিল অফ এন্ট্রিটা দেখাই যে আপনারা আসলে আমদানির কোন মূল্যটা দেবেন। এখানে কিন্তু বিল অফ এন্ট্রিতে অনেকে ভুল করে, যে বিল অফ এন্ট্রির কোন মূল্যটা দিবে সেটা তারা বুঝতে পারে না। অনেকে আছে যে অ্যাসেজেবল ভ্যালুটা দেয়। এখন এখানে দেখেন বিল অফ এন্ট্রির নিচের দিকে এইখানে যে ট্যাক্সের ক্যালকুলেশন থাকে, এখানে ভ্যাটের একটা বেস ভ্যালু আছে, ভ্যাট লেখা এবং তার সামনে যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা আপনাকে ক্যালকুলেশন করবেন। আপনার টোটাল পণ্য দিয়ে এই অ্যামাউন্টটাকে ভাগ দিলে যে অ্যামাউন্ট দাঁড়ায় সেটা হবে আপনার ওই উপকরণের একক মূল্য। নেট ওয়েট, হ্যাঁ নেট ওয়েট দিয়ে ভাগ দিবেন। যদি আপনার পণ্যটা কেজিতে হয়, আপনার পণ্যটা যদি পিসে হয় তাহলে আপনার পিস দিয়ে ভাগ দিবেন। আচ্ছা, এখন আছে মূল্য সংযোজনের বিবরণ, সংযোজনের খাত। এখানে সংযোজনের খাত এক একজনের এক এক রকম হতে পারে। আমি এখানে যে উদাহরণটা দিছি সেই এই ঘোষণাটাতে এলসির খরচটাকে সংযোজনে দেখাইছে পরিবহন খরচ, বিমা, বেতন, আপ্যায়ন, বিবিধ লাভ সব কিছু মিলে সে ৭৯ টাকা তার সংযোজন দেখাইছে। এখন এখানে আপনার কি কি সংযোজন আছে সেটা তো আপনি ভালো জানেন। আপনার তো বিমা নাও থাকতে পারে, একজনের বিমা আছে আপনার বিমা নাই, একজনের আপ্যায়ন আছে আপনার আপ্যায়ন নাই, এরকম। আর এখন যখন কিছু টুকটাক খরচ থাকে যেটা আসলে আলাদা আলাদা হেডে দেখানো যায় না, সেটা আপনি বিবিধিত দেখাইতে পারেন। জি জি স্যার এখানে বীমার কথা বললেন যেটা, জি বীমা তো ইম্পোর্টের বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ ইন্স্যুরেন্স, হ্যাঁ ইম্পোর্টের ক্ষেত্রে স্যার বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ তো আর ওইখানে আমার কথাটা হচ্ছে যে ইন্স্যুরেন্স যে ফিগারটা লিখা আছে ভ্যাট ইনক্লুড করে যে ভ্যালুটা হয়, এখানে কি ভ্যাট বিয়োগ করে যেটা ওইটা বলা হবে? এই ভ্যাটটা কিভাবে করা হবে? ওখানে তো ইন্স্যুরেন্সের না, এখানে তো ইন্স্যুরেন্স বা বিমার, এখানে তো ভ্যাটের প্রশ্ন না। এখানে হলো আপনার এই বিমার পিছনে আপনার এই 1 ইউনিট পণ্য উৎপাদন করতে কত টাকার বিমা খরচ হচ্ছে আপনার। আমি বিমার যে অঙ্কটা ওখানে ক্যালকুলেশন করা হয়, ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা ক্যালকুলেশন করা হয়, ওখানে কিন্তু যোগ করা থাকে না, এটা ভ্যাট ছাড়া। এখানে সবকিছু ভ্যাট ছাড়া যে প্রাইস মূল্যটা থাকে সেটা ভ্যাট বাদে, ভ্যাট বিয়োগ করে। হ্যাঁ, ভ্যাট ছাড়া। ভ্যাট এডিশন দিলে তো ভ্যাটের উপর ভ্যাট হয়ে যাবে। জি জি। তো যে সময় আমি এই মূল্য ঘোষণাতে আপনার খরচ হিসেবে ইন্স্যুরেন্সের এখানে ভ্যাট বাদে ফিগারটা নিলাম, তো ওই ভ্যাটটা কি আমি কোনো ক্রেডিট পাবো না কোথাও? আচ্ছা, ক্রেডিট পাবেন যদি আপনি এটা উপকরণ হিসেবে দেখান, তাহলে আপনি ক্রেডিট নিতে পারবেন। ও, খরচ হিসেবে দেখালে পাওয়া যাবে। হ্যাঁ, বিমাটা অনেকে উপকরণ হিসেবে দেখায়, কারণ উপকরণের যে সংজ্ঞা আছে সেখানে সেবাও উল্লেখ করা আছে। আচ্ছা, তো বিমাটাকে আপনি সেবা হিসেবে যদি আপনি উপকরণের মধ্যে ইনক্লুড করেন, এখানে কিন্তু দুইটা ভাগ আছে। একটা হলো যে উপকরণের হিসাব 5 নম্বর কলামে, আর একটা আছে সংযোজন হিসাব 10 নম্বর কলামে। আপনি যদি বিমাটাকে 5 নম্বর কলামে দেখান তাহলে আপনি এটা রিবেট নিতে পারবেন। স্যার আমার এখানে আরেকটা জানতে চাচ্ছি যে আমার ব্যাংকে যত রকমের কমিশন বা খরচ খরচা কাটে, ওর সাথে তো ভ্যাট কেটে নিচ্ছে, সেক্ষেত্রে তো ওইটাও হতে পারে। আবার আমি যেটা আমার রিভার ইউজ দিই গভর্নমেন্টকে, হ্যাঁ ধরেন আমার মংলা পোর্ট দিয়ে যখন কয়লার জাহাজ আসে তখন ওখানে রিভার ইউজ হিসেবে আমাকে অনেক টাকা দিতে হয়। এটা দিতে হয় আছে 60 টাকা প্লাস 33 টাকা, এটা হচ্ছে 93 টাকা। 93 টাকার উপর 15%। এখন এখানে হ্যাঁ বুঝতে শুনেন, এখন অনেক টাকা চলে যায়। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো যে উপকরণের একটা সংজ্ঞা দেওয়া আছে ধারা 2-18 কতে একটা উপকরণের সংজ্ঞা দেওয়া আছে। এই উপকরণের সংজ্ঞা অনুযায়ী আপনি যদি মনে করেন যে এটা আপনার উপকরণ, তাহলে আপনি সেটা উপকরণের মধ্যে দেখাইতে পারবেন এবং এটা রিবেট নিতে পারবেন। মানে আমি এটা ঠিক আমার কাঁচা মাল না বা সেবা হিসেবে কাউন্ট করা যাবে? সেবা হিসেবে, জি জি।
এটা আমার পণ্য না, কিন্তু না পণ্য সেবা না, হিসেবে সেবা কিন্তু হিসাবে ওটা যদি আমি যদি মূল্য ঘোষণাতে ওটা আমার ধরেন ইন্দোনেশিয়ান কোল আমি ইম্পোর্ট করি, ইন্দোনেশিয়ান কোলটা আমি ওখানে যে ক্রয় মূল্যের ঘরে যে আমার ভ্যাট বেস ভ্যালু পার টন হ্যাঁ আমি সেটা লিখলাম, তার নিচে আমি ব্যাংকের যে কমিশন খরচ করছে এগেনস্টে ভ্যাট দিয়া আছে, পরিশোধ করা আছে, সেই ফিগারটা লিখতে পারি ওখানে, যে এলসি কমিশন এন্ড চার্জ ব্যাংক খরচ করছে এই ধরনের কথা লিখতে পারি কিনা। ওই খাতটা আপনাকে যদি দেন তাহলে স্পেসিফিক বলতে হবে যে আপনার বীমা বা এই খাত এই খাতে এটা সেটা ব্যাংকের খরচ খরচা, হ্যাঁ ওইটা তার দিতে আমার হবে এখানে। ডকুমেন্ট ব্যাংকের থেকে আমি ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় রাখতে হবে যে ওই উপকরণের সংজ্ঞার মধ্যে কোন কোন জিনিস উপকরণের আওতায় পড়বে না সেটাও বলে দেওয়া আছে। সেই বিষয়গুলোতে আপনি উপকরণ হিসেবে দেখাইতে পারবেন না, সব সেবাই কিন্তু উপকরণের মধ্যে যাবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার তো এখন আপনি যে রিভার ডিউজের কথা বললেন, এখানে বলা আছে পরিবহন খরচ উপকরণ হিসাবে গণ্য হবে না। এখন রিভার ডিউজ যদি আমি বলি যে এটা পরিবহন খরচ, না না, রিভার ডিউজটা আছে কাস্টমার মানে পোর্টের ডিউটি একটা। রিভার ডিউজ পোর্টের ডিউটি হবে কেন? রিভার ডিউজ তো এই যে স্থানীয় যে নদী এটা এগুলো না। কাস্টমার মানে আমার ধরুন মংলা পোর্ট, ওই ডিউজটা নিচ্ছে, এটা মংলা পোর্ট অথরিটিকে দিতে হয়। তো পোর্ট অথরিটি তো এটা পরিবহনের সাথে সংশ্লিষ্ট হইতে পারে, যাই না? এখন এটা হলো ধরেন কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা আসলে পোর্ট অথরিটি পরিবহন আছে আমার ক্যারেজ মানে ক্যারিং যারা কন্ট্রাক্টর আচ্ছা, শিপিং এজেন্ট পোর্ট অথবা অথরিটি আপনার কাছ থেকে কোনো চার্জ গ্রহণ করলে সেই পোর্ট অথরিটির চার্জটা রেয়াতযোগ্য কিনা এটা আসলে আপনার এই সংজ্ঞার মধ্যে পড়ে কিনা বা উপকরণের আওতাভুক্ত নয় এমন বিষয়ের ভিতরে পড়ে কিনা সেটা একটা যাচাই বাছাই সাপেক্ষ। আমি যেহেতু কমার্শিয়াল ইম্পোর্টার স্যার, আমার কোন কোন আইটেমকে আমি উপকরণ হিসেবে নিতে পারি আর কোন কোন আইটেমকে আমি এইটা কিছু জিনিস আছে একটু ভেগ। ধারা 2-18 ক এর উপকরণের সংজ্ঞাটা আপনি পড়েন, আপনার কাছে যদি মনে হয় উপকরণ হিসেবে দেখানো যায় আপনি দেখাবেন। আপনি রেয়াত নিতে পারেন আপনার রিস্কে, যদি এটা রেয়াত বাতিল করে সেটা আপনাকে মানতে হবে আর কি, বা আপনাকে আইনগতভাবে করতে হবে। হ্যাঁ, সেটা আপনার দায় দায়িত্ব নিয়ে আপনাকে সেটা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসি যে সংযোজন কত দিব, সংযোজনের কোনো হার আছে কিনা, এটা একজনের প্রশ্ন ছিল। আসলে সংযোজনের কোনো সুনির্দিষ্ট হার নাই যে আপনাকে 5% দিতে হবে বা 33% দিতে হবে বা 34% দিতে হবে, এরকমের কোনো হার নাই। সংযোজনটা নির্ধারণ হবে বিক্রয় মূল্যের উপরে ভিত্তি করে, অর্থাৎ আপনি একটি পণ্য যে মূল্যে বিক্রি করবেন তা থেকে আপনার উপকরণ ক্রয় মূল্যটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেটি হবে আপনার সংযোজন। আচ্ছা, আমি একটা কয়লার উদাহরণ দিই। ধরেন আপনার কয়লার টন ক্রয় আছে 10,000 টাকা। আচ্ছা, এখন আপনি 33.34% সংযোজন দিলেন, তাহলে কত দাঁড়ায়? আচ্ছা, আমি এখানে হিসাব করতেছি। আচ্ছা, তাহলে 10,000 টাকা যদি ক্রয় থাকে তাহলে তার 33.34% সংযোজন সহ 13,334 টাকা মূল্য আসে। এবং এইটার সাথে যদি আমি ভ্যাট যোগ করি তাহলে কত আসে? আচ্ছা, তাহলে আসবে 15,334 টাকা ভ্যাট সহ। এখন যদি কোনো প্রতিষ্ঠান এই কয়লা বিক্রি করে 18,000 টাকা দামে, তাহলে তার জন্য কি 33.34% কি যথেষ্ট? এইটা তার জন্য যথেষ্ট না। আমি উদাহরণ দিচ্ছি। আবার এর বিপরীতে হইতে পারে, বাজার খারাপ, সে 15,000 তো দূরের কথা, সে 12,000 টাকাও বিক্রি করতে পারতেছে না, তো তখন তো সে আর 33.34 থাকতে পারবে না, তাকে তো অবশ্যই নিচে নামতে হবে। 7.5%-এর যদি কম হয় বা বেশি হয় তাহলে আপনাকে নতুন ঘোষণা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আবার নতুন ঘোষণা দিয়ে আপনি ওই কম দামে বিক্রি করবেন না। যদি 7.5%-এর ভিতরে থাকে আর যদি রেট কমে যায় ঘটনামূলক, সেক্ষেত্রে 6.3 তে আমি তো বাস্তব যা রেট তাই লিখে দিতে পারি না,
প্রকৃতপক্ষে 60%-এর রেঞ্জেই আছে। দিতে 60%-এর দিতে পারেন, আপনি যে দামে বিক্রি করবেন 6.3-তে সেই দামই দেখাবেন, কিন্তু আপনি যখন কমে মূল্য ঘোষণা থেকে কমে বিক্রি করবেন তখন তো এটা ভ্যাট অফিস থেকে মানবে না, বুঝতে পারছেন? বেশি হলে হ্যাঁ মানবে না, কিন্তু বাস্তবতা যেটা বাজার তো ওঠে নামে। তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে কন্টিনিউয়াসলি বাজার ফল করতেছে, তাহলে আপনাকে নতুন একটা ঘোষণা দিবেন, নতুন করে ঘোষণা হ্যাঁ নতুন করে ঘোষণা দিয়ে আপনি সেই দামে বিক্রি করা শুরু করবেন। জি জি। আবার যদি ওইভাবে দাম বাড়ে, আবার 20,000 টাকা হয়ে যায়, তাহলে আপনাকে আবার নতুন ঘোষণা দিয়ে আবার ওইভাবে বিক্রি করবেন। আচ্ছা, এখন আবার আছে যে ধরেন কিছু পণ্য আছে যে আমদানি পর্যায়ে দিতে হয়, মূসক দিতে হয় না, ভ্যাট নাই, কিন্তু বিক্রয় পর্যায়ে ভ্যাট আছে, যেমন খৈল টুইল আছে কিছু, তারপরে মেশিনারিজ আছে। সেই ক্ষেত্রেও তো আপনাকে 33.34% দিতে হবে এরকম না। সেই ক্ষেত্রে একটা রিজনেবল ঘোষণা যে আসলে বাজারে কি দামে বিক্রি হচ্ছে, সেটা হইতে পারে 5%, হইতে পারে 10%, হইতে পারে 20%, হইতে পারে 100%। আমি দেখেছি যে ন্যায্য বাজার মূল্য যাচাই করে 250%, 300% পর্যন্ত সংযোজন বাড়ানো হয়েছে, বুঝতে পারছেন? একটা পণ্য সে কোরা দেখাইছে 300 টাকা, কিন্তু এই পণ্যটা বাজারে বিক্রি হয় 1500 টাকায়। তখন কি করবে আমাদের অফিস? তখন ন্যায্য মূল্য যাচাই করে সেটাকে মূল্য বাড়াই দিবে, তখন সেটাকে 1000-1200 টাকায় নিয়ে যাবে মূল্য। এইটা শুধু মানে যে কোনো পণ্যের ক্ষেত্রে হইতে পারে, বাণিজ্যিক পণ্য হোক বা উৎপাদিত পণ্য হোক, যে কোনো পণ্যের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো এই জন্য সংযোজনের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, সেটা 5% হইতে পারে, 20% হইতে পারে, 34% হইতে পারে, 100% হইতে পারে। হ্যাঁ, বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ করে রাখতে হবে, কারণ সেটা বাজার মূল্যের সাথে সঙ্গতি রাখতে গেলে আপনার কস্টটা ফিক্স থাকলেও আমার প্রফিটটা তো ভেরিয়েবল। হ্যাঁ, প্রফিটটা ভেরিয়েবল হবে, আর কস্ট এন্ড প্রফিট মিলেই তো সংযোজন। জি জি, সেটাই। জি, সংযোজন। তো এই জন্য এই বিষয়টা ক্লিয়ার থাকবেন যে সংযোজনের একটা নির্দিষ্ট হারে সবসময় না দেওয়ার জন্য আপনার যখন যে পণ্যের যেমন বাজার মূল্য থাকে সেই অনুযায়ী আপনাকে সংযোজনটা দিবেন, এটা চেষ্টা করবেন। একটু বলবো? জি, বলেন। আচ্ছা, ভ্যালু এডিশন, আমি কিছুদিন আগে একটা সে ব্যবসায়ী, তার বিভিন্ন ধরনের পণ্য আছে, আমি এখানে সিরিয়াল নম্বর দিই, তার 4টা পণ্য আছে। আচ্ছা, এখন এইচএস কোড তো মুখস্থ নাই, এইচএস কোড কি দিব বলেন? আচ্ছা, ধরি 1006, এটা হলো গম। তারপরে ধরি প্লাস্টিক আইটেম 3923, এই আমি শুধু 4 ডিজিট দিচ্ছি, পুরো দিতে হবে এখানে। তারপরে ধরি আপনার কয়লা 27 না? 2701। আচ্ছা, তারপরে হলো আরেকটা কি দিব, ধরি মেশিন 8402। আচ্ছা, 4টা পণ্য ধরেন আপনার বাণিজ্যিকভাবে ক্রয় করে সেল দিবেন। চালের সরবরাহ একক ধরি টন। আচ্ছা, প্লাস্টিক বোতল পিস, কয়লা টন বা কেজি যেটা দেন, মেশিন পিস। আচ্ছা, বিবরণ, এইখানেও পণ্যের নাম, বিবরণেও পণ্যের নাম, চাল, এখন অপচয় সব পরিমাণ ধরি, আমার চালের কিছু অপচয় আছে, তাহলে 1 টনে হবে, ধরেন 1 টনে 1 কেজি অপচয় দেখাই আমি। আচ্ছা, প্লাস্টিক বোতল পিসে ধরি 1 পিসে, এখানে অপচয় সব পরিমাণ এটা দেখানো, 1 পিস 1.001 পিস। সাপোজ ধরে আমি 1000-এ একটা বোতল আমার নষ্ট হয়, 1000 পিস বোতল, তাহলে ওই 1 পিস হলো আমার 1000-এর 1 পিস হলো আমার অপচয়। টনে ধরি আমার 1 টনে 1 কেজি, 1 টনে ধরি 5 কেজি, তাহলে এখানে হবে 1005 কেজি। মেশিনে ধরি কোনো অপচয় নাই।
তাহলে এখানে অপচয় সহ পরিমাণ বা মেশিনের তাহলে ওজন, আপনার একটা মেশিনের ওজন কত, যদি যেহেতু বিল অফ এন্ট্রিতে ওজন থাকে বা আপনার মডেল এরকম কিছু একটা দিতে হবে, বা ধরি ওজন ধরি এটা 1 টন, 1000 কেজি। আচ্ছা, ক্রয় মূল্য আপনার সাপোজ এখানে একটা ক্রয় মূল্য আপনি দিলেন, আচ্ছা অপচয়ের পরিমাণ, এখন এখানে অপচয় কত, অপচয়ের পরিমাণ হচ্ছে 1 কেজি। 1 কেজি অপচয় শতকরা হার হলো 0.001%। অপচয়ের পরিমাণ আমি একটা উদাহরণ দিলাম, এইভাবে আপনাকে অপচয়ের পরিমাণগুলো নির্ধারণ করতে হবে। সংযোজনের খাত, এখন এখানে আপনাকে কিন্তু আগের উদাহরণটাতে দেখাইছিলাম যে একাধিক সংযোজনের খাত দেখাইছিলাম, যে এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা লেখা, কিন্তু এখানে ওরকম কোনো খাত আপনাকে দেখাইতে হবে না। এখানে শুধু আপনি মূল্যটা দিবেন, যে আপনার এই 1 টনে আপনার সংযোজন হলো ধরেন 5000 টাকা, তো 500 টাকা। এখানে সংযোজন আছে 1 পিস, ক্রয় মূল্য 20 টাকা, আপনার এখানে সংযোজন আছে ধরেন 2 টাকা। আপনার এখানে কয়লা 10,000 টাকা, এখানে সংযোজন আছে আপনার 200 টাকা। আপনার 1 লাখ টাকার একটা মেশিন, আপনার 1 লাখ টাকা সংযোজন আছে 5000 টাকা। তা শেষ। এই তাহলে এরকম আপনার 4টা ঘোষণা আপনার একটা ফর্মের মধ্যে এইভাবে তালিকা করে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এর আগে একবার জানছিলাম যে প্রত্যেকটা বিল অফ এন্ট্রির এগেনস্টে একটা মূল্য ঘোষণা থাকতে হবে। না, এটা আমার মতে কথাটা ঠিক না। আপনার যদি বিল অফ এন্ট্রি একই পণ্য যদি বারবার আসে, তাহলে আপনাকে একটা মূল্য ঘোষণা দিলেই হবে। আপনার যদি পণ্যের ভেরি করে, মূল্য যদি ভেরি হয় 7.5% বেশি ওঠানামা করে, তাহলে আপনাকে নতুন মূল্য ঘোষণা দিতে হবে। এই যে এখানে আপনি নতুন এটা ফর্মের সিস্টেমে যেটা বললেন স্যার, কোনোটায় ভ্যাট ওলা আর কোনোটায় ভ্যাট যুক্ত না। হ্যাঁ, কোনোটায় 5%, কোনোটায় 15%। হ্যাঁ, না না, 5% 15% তাতে সমস্যা নাই, আপনার সংযোজনটা কত সেটা হলো বিষয়। ঠিক আছে, তাই এর সাথে 5% সংযোজন একরকম হবে, 15% সংযোজন একরকম হবে, এরকম তো কোনো ইয়ে নাই। 5% এ বিক্রি করেন, সেটার সংযোজন 100% হইতে পারে। আবার 15% বিক্রি করেন, সেটা সংযোজন আপনার 10% 15% হইতে পারে। এক্ষেত্রে কি স্যার আমি এই যে আইটেম গুলো আলাদা আলাদা বিল অফ এন্ট্রিতে যেহেতু ইম্পোর্ট হয়েছে, তাহলে এর সাথে অ্যাটাচ করে দিব হচ্ছে সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রির কপি গুলো? হ্যাঁ হ্যাঁ, বিল অফ এন্ট্রি কপি, যে এখানে নিচেই দেখেন, এই যে ফর্মের নিচে কিছু শর্ত দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য। জি, এখানে বলা আছে যে 7.5%-এর বেশি ওঠানামা করলে আপনার ঘোষণা দিতে হবে। আর উপকরণ ক্রয়ের সপক্ষে প্রামাণিক দলিল হিসাবে বিল অফ এন্ট্রি বা মূসক চালানপত্রের কপি সংযুক্ত করতে হবে। লোকাল হয়ে থাকলে সেটা 6.3 অ্যাড করতে হবে। জি। আচ্ছা, এখানে দেখেন যে 10 নম্বর কারণ, সর্বমোট মূল্য সংযোজনের পরিমাণ, এই কথাটা এখানে লিখতে হবে। বুঝতে পারছেন? জি। এই কথাটা আপনাকে, এই যে সরি, মুনাফা অন্যান্য না, এই কথাটাই লিখবেন এখানে। অনলাইন রিটার্ন মূল্য ঘোষণা কীভাবে সাবমিট করতে হয় আমি সেটাকে একটু দেখাই। অনলাইনে মূল্য ঘোষণা দেওয়ার জন্য আপনাকে ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইটটিতে আগে লগ ইন করতে হবে। এখান থেকে 4.3 ফর্মটা সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, ফর্মটা ওপেন হয়েছে। এখানে পার্ট 2, এই পার্ট 2 এখানে আপনাকে ওই ইনফরমেশনগুলো ইনপুট দিতে হবে। এই যে প্লিজ ক্লিক হেয়ার, আচ্ছা এখানে এসে একটা রো অ্যাড করতে হবে। এখানে পণ্যের এইচএস কোড দিতে হবে।
আচ্ছা, পণ্যের এখানে কিন্তু পণ্যের এসএস কোড দেওয়া সহজ। আপনার পণ্যের নাম লিখলে এসএস কোড চলে আসবে, নাম লিখে সার্চ দিলে, অথবা আপনার সরাসরি এসএস কোড দিয়ে সার্চ দিলেও আপনার পণ্যের নাম চলে আসবে। যেমন আমি যদি দেখি, ধরেন কয়লা হলো কোল লিখে সার্চ দিই, তাহলে দেখি এসএস কোড আসে কিনা। আচ্ছা, বিটুমিনাস কোল, আদার কোল, এই যে কোনো একটা দিলেই হবে। 2701.1900। হ্যাঁ, ওইটাই আসছে। আচ্ছা, এখানে পণ্যের নামটা লিখে দিতে হবে, ইন্দোনেশিয়ান কোল। ওটা আছে তো, কপি দিয়ে দিলেও তো দেবে। হ্যাঁ, কোল। ইউনিট অফ সাপ্লাইজ, আপনার ইউনিট অফ সাপ্লাইজ কি দিবেন, টন না কেজি? মেট্রিক টন। টন। আচ্ছা, টন। হ্যাঁ, জি। প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনার ইন প্রোডাক্ট ডেসক্রিপশনও ওই যে কোল। আচ্ছা, কোয়ান্টিটি ইনক্লুডিং ওয়েস্টেজ সহ কোয়ান্টিটি কত আপনার? 1 টনে আপনার ওয়েস্টেজ সহ যদি ধরেন, তাহলে আপনার ধরি 1000 1 কেজি। আচ্ছা, কেজি নিবে না, শুধু সংখ্যা দিতে হবে, তাহলে কম হিসেবে দেখতে হবে। 1000 1 কেজি। আচ্ছা, পারচেজ প্রাইস ধরি, পারচেজ প্রাইস আপনার 10,100 টাকা। এটা আমার ওই 10,100 না, 10,010 টাকা ধরি, 1 কেজির মূল্য আর কি। 10,010 টাকা। আর কোয়ান্টিটি অফ ওয়েস্টেজ 1 কেজি। ওয়েস্টেজ পার্সেন্টেজ এখানে অটো চলে আসছে, পার্সেন্টেজ। ভ্যালু এডিশন সেক্টর, এখানে ভ্যালু এডিশন সেক্টর তো আলাদা আলাদা দেওয়া যাবে না, আপনার শুধু এক লাইনের মধ্যে লিখতে হবে যা লিখবেন। তাহলে টোটাল ভ্যালু এডিশন লিখে দিলাম। এরপরে আপনার এডিশন ভ্যালু, মানে এডিশন কত। তো ধরেন আপনি যদি ওটাকে কত মূল্য দেখাইছি, 10,010 টাকা, এইটার উপরে যদি আপনি 34% ভ্যালু ধরেন, তাহলে কত আসে? সংযোজনের মূল্য দাঁড়ায় 3,403.4 টাকা। আচ্ছা, যদি কেউ সংযোজন আরো বেশি দেখায়, যদি 40% সংযোজন দেখায়, তাহলে তাকে এখানে দিতে হবে 40% সংযোজন আসে 4,004 টাকা, তাহলে তাকে এখানে দিতে হবে 4,004 টাকা। কেউ যদি একাধিক পণ্য একসাথে ঘোষণা দেয়, তাহলে তাকে আরেকটা রো অ্যাড করতে হবে, যে অনুরূপভাবে তাকে এই পণ্যের এখানে সিলেক্ট করতে হবে। ধরি যে এই প্রতিষ্ঠানেরই একটি ধরি এই প্রতিষ্ঠানের কিছু অব্যাহতি পণ্য আছে, চাল বা গম আছে। আমি এখানে একটু দেখি, এসএস কোড দিয়ে সার্চ দিই। আচ্ছা, এটা হলো চালের এসএস কোড। কোয়ান্টিটি ইনক্লুডিং ওয়েস্টেজ, ধরি তার এখানে কোনো ওয়েস্টেজ নাই, তাহলে 1000 কেজি। পারচেজ প্রাইস, ধরি তার 1000 কেজি চালের, 1 টন চালের ক্রয় মূল্য 45,000 টাকা। ওয়েস্টেজ 0। ভ্যালু এডিশন সেক্টর, তার এখানে এডিশন ধরি 10%, তাহলে 45,000 টাকার 10% হবে 4,500 টাকা। আচ্ছা, আমি মেইন ফর্মে চলে যাই। ডিক্লার ঘোষণা দিতে হবে যে আমি যে তথ্য দিতেছি। হ্যাঁ, দেখাচ্ছি।
আচ্ছা এটাতে টিক দিতে হবে, এই ঘোষণাটাতে আমি যে তথ্য দিচ্ছি এটা সঠিক আছে। জি মেইন ফর্মে স্যার এখানে ডেট অফ ফার্স্ট ডেলিভারি অফ গুডস, মেইন ফর্মে এখানে একটা এটা ডেট, কি করবো? এখানে একটা ডেট দিয়ে দিবেন আর কি। স্যার সেক্ষেত্রে আমি পরে আইনগত জটিলতা জড়া যাবো কিনা, মানে স্যার ধরেন আমি যে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনার বিল অফ এন্ট্রিটা পাইলেন আজকে, ধরেন আপনি পণ্যটা আজকে ডেলিভারি দিবেন, আপনি আজকে ডেট দিবেন। ওকে স্যার, যে ওই সকালবেলায় স্নান করে ওই দিনই বিক্রি করে আচ্ছা রানিং ডেট তো দেওয়া যাইতেছে, সমস্যা নাই তো। কত দূর? হ্যালো, আসসালামু আলাইকুম। 15 ওয়ালাইকুম আসসালাম। জীবন। যে মেহেদি স্নাইপ বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। জি হ্যালো, জি। Thank you for watching this video.